এই সংস্কৃতিটা অবশ্যই অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে, এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। এবং আমরা যদি একটু পেছন থেকে টান দেওয়াটা শুরু করি, এই কালচারটা ঠিক ৫ আগস্টের পরবর্তী সময়ে আমার কাছে মনে হয় গভর্নমেন্টের যতদিন হানিমুন পিরিয়ডটা ছিল ততদিন এটা চলতেও পারতো, কিন্তু এটাকে যখন আশকারাটা দেওয়া হলো তার পরবর্তীতে বোঝা গেল যে অব্যবস্থাপনা ঢাকার জন্য একমাত্র উপায় হইল এইভাবে সংঘবদ্ধভাবে গিয়ে কোথাও বিশৃঙ্খলা করা, কোথাও ঘেরাও করা, কোথাও কাউকে আক্রমণ করা। এবং এইটা করতে গিয়ে যখন দেখা গেল এটার মিসইউজ বড় আকারে হচ্ছে, এটার ঠিক অর্থে গভর্নমেন্টের জায়গা থেকে মানে ট্যাকেল করার মতো যথেষ্ট পরিমাণ পদক্ষেপ তো দেখাই গেল না, রাদার দায়িত্বশীল কেউ না কেউ অনেক ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যা দিয়ে দিল এবং সেটাকে ডিফেন্ড করার জন্য নিজেদের অবস্থান যাচাই করে দিল। এবং এইটা করার কারণে যেটা হলো, পরবর্তীতে দেখা গেল যে দাবি যদি যৌক্তিকও হয় কিছু কিছু জায়গায়, যৌক্তিকের পাশাপাশি এমন অনেক অযৌক্তিক জায়গায় গিয়ে তারা ওই যে প্রেশার গ্রুপ বলেই দিয়েছে গভর্নমেন্টের খুবই দায়িত্বশীল জায়গা থেকে ওইটার ভূমিকাটা নেওয়া শুরু করলো। আবার যদি বলা হয় যে তাইলে কি সব জায়গায় এই প্রেশার গ্রুপের মতো বাজে দিক নিয়েই কি আন্দোলন করা হয়েছে? উত্তর হলো না। রাইট। এমন অনেক জায়গায় অনেক দাবি দেওয়া ছিল যেটা খুবই লেজিট দাবি দেওয়া ছিল এবং যেটা শুনে নেওয়াটা খুবই দরকার ছিল। ছাত্র জনতারও অনেক ধরনের কথাবার্তা ছিল, সেই ব্যাপারগুলোকে প্রপারলি অ্যাড্রেস করা হয় নাই। না করার কারণে যেটা দেখা গেল, মানুষের অনেক ক্ষেত্রে রাস্তায় নামতে হয়েছে। মানে এমন একটা ভস্কট পেকে গেছে, এই ভস্কটটা পাকার পেছনে সিরিয়াস লেভেলের ইনক্যাপাবিলিটি দায়ী ছিল সরকারের জায়গা থেকে। এবং দেখেন এই দ্বারাই একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে মানুষ এটা এক্সপেক্ট হয়তো বা করে না যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষ কি মনে করে যে ঠিক আছে, অনেক সমস্যার সমাধানের যদি তাদের আন্তরিক চেষ্টাও থাকে, অনেক জায়গায় হয়তো অনেক কিছু করা সম্ভব না। কিন্তু তাদের ভেতর থেকেই অনেক ক্ষেত্রে দেখা গেল যে সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ পলিটিক্যালি অথবা পরিচয়টা চুপচাপ লুকিয়ে রেখে 5 বছর চাই 5 বছর চাইয়ের যে হাইপটা ছিল, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এই গভর্নমেন্টের অনেক দায়িত্বশীল জায়গা থেকে 5 বছরটাই ব্যাপারটাকে নিজেরাও অনেক ক্ষেত্রে প্রমোট করার চেষ্টা করেছে। পরবর্তীতে তারা আবার স্টেপ ব্যাকও করেছে। কিন্তু যে মুহূর্তে কথাটা চলছিল, যেমন 2026 সাল পড়ে গেছে, তো ঠিক 1 বছর আগে যদি আমরা চলে যাই 2025 সালের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস পর্যন্ত যদি চিন্তা করি, বহু মানুষের কাছে অনেক দায়িত্বশীল মানুষও ছিল ঠিক আছে 5 বছর চাই, কিন্তু একটা অনির্বাচিত সরকার যে 5 বছর ওইভাবে থাকতে পারে না, তাদের যতই ইন্টেনশন সলিড থাক, এই যৌক্তিক কথা কেউ যদি বলতে গেছে দেখবেন ধুমায় তাদের পর কমেন্টে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় হ্যারাস করা হয়েছে। এই যে এরা বোধহয় স্বৈরাচারের দোসরের ভাষায় কথা বলছে, কেন এই সরকারের সমালোচনা করছে, কেন এরা ইলেকশন চাচ্ছে। মানে একটা বাংলাদেশে যে কারণে স্বৈরাচার জন্ম নিয়েছিল, ইলেকশনকে ব্লক করে, সেই ধরনের ইলেকশন চাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ট্যাগিং কালচারটা চালু করা হয়েছে যে কেন ইলেকশন চাই, কত বড় খারাপ, ছি ছি ছি, এরা ইলেকশন চায়। তো দিন শেষে দেখা গেল ইলেকশন ব্যাপারটা যে খুবই ম্যান্ডেটরি, এটা কিন্তু কম বেশি সবাই এখন বুঝে গেছে। কিন্তু দেখবেন অনেক জায়গায়, প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় এই মবের যে জায়গাটা ছিল, আলটিমেটলি ওইগুলাকে ট্রিট না করার কারণে অনেক যৌক্তিক দাবি দেওয়াটাকেও অনেক মানুষ অনেক ফ্রেমিং করার সুযোগটা পেয়ে গেছে। আবার এটা করতে গিয়ে লেটসে ধরেন একটা ইউনিভার্সিটিতে কোনো একজন শিক্ষক পড়াচ্ছেন 2-1টা জায়গায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেই জায়গাতে কোনো একটা আর্গুমেন্ট থাকতে পারে, সেটা নিয়ে প্রশাসনের সাথে বসার দরকার হইতে পারে, সেটা নিয়ে শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনের ভেতর যদি কোনো দ্বিমতের জায়গাটা থাকে, সেটা কিভাবে হারমোনিয়াসলি ডিল করা যায় সেটা ভাবা উচিত। কিন্তু যদি দেখা যায় যে কথায় কথায় এই টিচারকে বহিষ্কার করে দেওয়া হলো, মানে তার ওই ক্লাসরুমের জন্য, আলটিমেটলি এই ব্যাপারটা কি খুব ভালো কিছু হইল কি না, এই ব্যাপারটা বোধহয় একটু প্রশ্ন রাখাটা উচিত, যেটা ঠিক গত 2-3 দিন যাবত এই ব্যাপারটা চলছে। এবং এই ধরনের ব্যাপারটা কিন্তু অনেকটা সোয়াচে টাইপ জায়গা হয়ে যাবে। মানে আমরা যদি মনে করি এই একটা জায়গাতেই থেমে যাবে, এই ব্যাপারটা কখনোই একেবারে থামে না। এই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটা ঘটনা চলছিল, তার আগে তো অনেক জায়গায় অনেক বেশি অস্থিরতা চলছিল, এবং উনি যে মুহূর্তে মানে টেক ওভার করেছিল, করার পরে কিন্তু অনেক জায়গায় অনেক সাহসী ভূমিকাটা নিতে হয়। তার কারণটা হলো অনেক বেশি কেওটিক সিচুয়েশনের পরে আপনি যদি ওই যে রুল অফ লতে ব্যাক করতে চান, আপনি যদি একটা প্রপার অর্ডারে ব্যাক করতে চান, কিছু কিছু জায়গায় আপনার অনেক শক্ত পদক্ষেপ নিতেই হবে। এবং সেই শক্ত পদক্ষেপটা কিসের পর ভিত্তিতে হইতে হবে? আপনার অনেস্টির উপরে হইতে হবে। আপনি যদি মুখ দিয়ে অনেক কিছু বলেন কিন্তু কাজের কাজ কোনো কিছুই করলেন না, তখন তো মানুষের রাস্তায় নামার দরকার হইতেও পারে। লেটস একটা উদাহরণ বলি, এমন অনেক মানুষ ছিল না এই জুলাই গণ অভ্যুত্থানের পরে, যে জুলাইকে অনেক মানুষ অনেকভাবে বিক্রি করাও শুরু করেছে। এই ব্যাপারটা হয়তো বা এখন অনেক মানুষ বলবে না, কিন্তু আমরা তো জুলাইয়েই ছিলাম, জুলাইয়ের আন্দোলন তো আমরা ব্যক্তিগতভাবে আমরাও করেছি, কিন্তু জুলাইটাকে নিয়ে অনেক ধান্দাপানিও করা শুরু হয়ে গিয়েছিল এবং ধান্দাপানি এখনো চলছে।
দেখবেন এই কথাটা এখনো অনেকে হয়তো বা স্বীকার করে না, কিন্তু টুমোর এই আলোচনাগুলো আসবে কে কিভাবে অনেক ক্ষেত্রে মিসইউজটা করেছে। তো জুলাইয়ের পরবর্তীতে যারা আমাদের শহীদ ভাই বোনেরা ছিলেন অথবা যারা আহত ছিলেন তাদের ট্রিটমেন্টটা কি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়েছিল? দেখবেন জুলাই ফাউন্ডেশন একটা গঠন করা ছিল, সেটার দায়িত্বে যারা ছিল তারা সিরিয়াস লেভেলে গাফিলতি দেখিয়েছিল। আমি অন রেকর্ড অত্যন্ত দায়িত্বের সাথে এই কথাটা বলছি। কিন্তু দেখবেন যারা এই কথাটা বলছিল তারাও বিভিন্ন ক্ষেত্রে অনেক গলাবাজি করে বেরিয়েছে, এখনো বেড়াচ্ছে। তাদের কি দায়বদ্ধতা ছিল না যে ট্রিটমেন্টটা যাতে ঠিক মতো হয়? কিন্তু দেখবেন অন্য জায়গায় জুলাই নিয়ে ধান্দাবাজি ঠিকই চলেছে, কিন্তু অনেক শহীদের পরিবার ঠিকমতো হেল্প চাওয়ার জন্য অনেক দায়িত্বশীল ব্যক্তি যারা জুলাইয়ের অনেক বড় বড় ফেস হয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে অনেকবার করে ডেকেও পায় নাই, হেল্প চেয়েও পারে নাই। অনেক রুগী ছিল যাদেরকে বিদেশে ট্রিটমেন্টটা খুব জরুরি ছিল, ট্রিটমেন্টটা লেট করার কারণে তাদের দৃষ্টিশক্তি হয়তো বা এক চোখের আর ফেরত কখনোই আসবে না, এমন ঘটনার মতো জায়গাও ঘটেছে। সেই জায়গাটা তারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বারবার করে পায় নাই। সরকারের জায়গা থেকে যাদেরকে দায়িত্বশীল জায়গায় বসানো হয়েছে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, গাফিলতি করেছে। তাহলে এই দায়ভারটা কার? কিন্তু আমরা তো বারবার করে শুনতাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে বসার পরে বলতেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা, এবং বিভিন্ন জায়গায় এমনভাবেই উনি দায়টা করতেন যে ঠিক আছে তোমরাই জোর করে এনে বসিয়েছ। এই কথাটা আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি বসেন নাই। আপনি যখন বসে পড়েছেন তারপর কি আপনার এই এক্সকিউজগুলো ইউজ করা উচিত না? কোনো এক্সকিউজ দেওয়ার আর সুযোগ নাই। সো এই জায়গাগুলোতে কি হয়েছে দেখবেন বিশৃঙ্খলা কিন্তু এইসব জায়গাতে তৈরি হয়েছে। আবার আর একটা ব্যাপার ছোট্ট করে আমি একটা কথা বলি, ওই যে নিয়োগের ব্যাপার, ছাত্রদের যে কথা, নাবিদ ভাইও একটু প্রসঙ্গটা তুলেছেন। এই জায়গায় অনেকের যেমন আক্ষেপের জায়গাটা আছে, আবার অনেক দোষারোপেরও জায়গা অনেক জায়গায় তৈরি হয়েছে অযৌক্তিকভাবে। এই অযৌক্তিকভাবে করাটাও যেমন উচিত না, আবার দোষারোপের জায়গাটাও বলি বৈষম্য হয়েছে। ইয়েস হয়েছে। কিভাবে গণঅভ্যুত্থানের পরবর্তীতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘে যখন গেলেন মাত্র 3টা দল, বিএনপি, জামাত আর এনসিপি, 3টা দলের 3 দুগুণা 6 জন করে নিয়ে গেলেন। কেন? উনি কি আরো অনেক দল যারা যারা আন্দোলনে ছিল যদি 6টা দলের 6 জনকে নিয়ে যেতেন খুব কি খারাপ হয়ে যেত? প্রধান 3টা দল যে এই 3টা দলই, এটা উনাকে আইডেন্টিফাই কে করে দিতে পারলো? আপনি কি ধরেই নিতে পারেন যে এই 3টা দলই প্রধান দল? তার মানে এখানে বৈষম্য করা হয় নাই। আবার একই প্ল্যাটফর্ম থেকেই আপনি তো উপদেষ্টা বানিয়ে ফেলেছেন, অন্য জায়গা থেকে উপদেষ্টা বানানো নাই। আবার যারা যারা বসেছিল তাদের অ্যাসেসমেন্ট নিয়েও তো অনেক ধরনের অনেক প্রশ্নের জায়গাটা আছে। শেখ হাসিনার আমলে মনে করে দেখেন যে শেখ হাসিনার আমলেও যেমন হইতো তার পিয়নো যে 400 কোটি টাকা চুরি করে নিয়ে গেলে হাসতো, এই সরকারের তরুণদেরও অনেক এপিএস টাইপ লোকজন ছিল যারা দায়িত্বটা ছেড়েছিলেন এবং অনেক ধরনের অনেক অভিযোগ ছিল সেটা ঠিকমতো আমলে নেওয়া হয় নাই। আবার রাজনৈতিক দলের গুলার ক্ষেত্রেও, প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই অনেক ধরনের অযাচিত এবং বাজে ধরনের কালচার ছিল, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও। এই ব্যাপারটাও যদি আমরা অস্বীকার করি যে লেটসে সব রাজনৈতিক দল দুধে ধোয়া তুলসী পাতা, ব্যাপারটা এরকম না। বিএনপির জায়গা থেকে কিছু দোষ ছিল, জামাতের জায়গা থেকে দোষ ছিল, এনসিপির মতো দলের দোষ ছিল, আবার অনেক এক্সওয়াইজেড দলেরও দোষটা ছিল। কাজে আমাদের সামগ্রিকভাবে যদি দেখি হতাশার জায়গা অনেক আছে। সামনে আমাদের ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হইল আমাদের রুল অফ লতে ফেরত যাইতে হবে। আমরা মব একটা তৈরি করে প্রেশার ডুবি আকারে এক্সকিউজ তৈরি করতে পারবো না। আবার যখন তখন কোনো কিছু মনে হইলে অমুকে স্বৈরাচারের দোষর, অমুকে অমুক তমুক, এই কারণে যাচ্ছে তাই করাটা জায়েজ, ব্যাপারটা এরকম না। দিন শেষে অবিচারের শেষ কোথায়? বিচার। অবিচারের শেষটা নতুন নতুন করে অবিচার করা না। রুল অফ অর্ডার যদি ফেরাতেই হয়, আমরা বারবার করে যদি অর্ডারটা ভাঙি এবং ওই এক্সকিউজ ইউজ করি, এটা হয়তো বা 5 মাস 6 মাস 1 বছর পর্যন্ত মানুষ মেনে নিবে, তারপরে গিয়ে মানুষ নর্মালসিটা চায়। আমরা বারবার করে বৈপ্লবিক চেতনা সারা জীবন বাঁচায় রাখতে পারবো না, এটা বাঁচায় রাখা সম্ভব না। বরং দিন শেষে এই বাংলাদেশটা সবার করার জন্য আমাদের যেমন উদ্যোগ জরুরি, সরকারের জায়গা থেকে উদ্যোগটা জরুরি। যে একটা টেবিল যেমন দাঁড়িয়ে থাকে তার পায়াগুলার ওপরে, অনেক জায়গায় যেটা হয়েছে পায়াগুলার ভেতরে হারমোনিয়াস রিলেশন তৈরি করতে প্রশাসনের জায়গা থেকেও ঘাপলা ছিল, আবার রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে অনেক জায়গায় আস্থার সংকটটা তৈরি হয়েছিল।